ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক পর্ষদের টেস্ট পেপার সমাধান করছি। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আগে হচ্ছে প্রথমে 36 নম্বরের অবজেক্টিভ অঙ্ক সমাধান করছি, এরপরে বড় প্রশ্নগুলো সমাধান করব। এখানে 399 পৃষ্ঠার সোনারপুর বিদ্যাপীঠ স্কুলের প্রশ্ন। একের দাগের 1 নাম্বার, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? এই অঙ্ক MCQ, 4টার মধ্যে একটা উত্তর হবে। মূলধন আছে, মূলধন দেওয়া নেই, তো সেই জন্য আমি মূলধন হচ্ছে পি টাকা ধরে নিলাম। মূলধন ধরলাম পি টাকা, সময় হচ্ছে 10 বছর, তাই হচ্ছে আমি সময়টা টি সমান 10 বছর ধরলাম। আর সুদের হার বের করতে হবে, সুদের হারকে বললাম R%। তো তাহলে 10 বছরের 10 বছর দ্বিগুণ হবে মানে পি টাকা খাটিয়ে হচ্ছে দ্বিগুণ হবে, তার মানে সুদে আসলে হবে 2 গুণন পি, 2p টাকা। এবার বলছে তাহলে সুদে আসলে যদি হচ্ছে কত হয়, 2p হয়, তাহলে সুদে আসল থেকে আসল বাদ দিলে এবারে কী পাওয়া যাবে? সুদ পাওয়া যাবে। তাহলে মানে 2p - p সমান দুইটা পি থেকে একটি বাদ দিলে পি, এটা হইল কি সুদ। আবার আমরা জানি সূত্র দিয়ে I = P/100, পি এর মান পি, আর টি এর মান হচ্ছে 10, আর এর মান বের করব। আর এই যে এই 100টা এখানে, আর হচ্ছে এখানে আই এর মান হচ্ছে কত? পি। আই এর মান পি বসানো হয়েছে। তাহলে এই যে এই সমানের দুই পাশ থেকে হচ্ছে একই সংখ্যা কাটা যায়, এখানে পি আর পি কাটা গেল, তাহলে কি থাকলো? এখানে আর বাই কত থাকে? 10 থাকে, আর এখানে কত? 1। তাহলে 1 গুণন আর কত? আর। তাহলে এখানে হচ্ছে 10 গুণ, এখানে একটা 1 আছে, 10 গুণ 1 মানে 10। তাহলে হচ্ছে আর সমান 10, তাহলে R% সমান কত? 10%। তাহলে অ্যান্সার নাম্বার কত? অ্যান্সার নাম্বার বি। এরপরের অঙ্কটা, x² - 7x + 3 সমীকরণ এর বীজদ্বয়ের গুণফল কত হবে? আমরা জানি কোনো সমীকরণ যদি x² - 7x + 3 = 0 যে একটা সমীকরণ হয়, তো সেই সমীকরণটিকে আমরা ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করতে পারবো। তাহলে এখানে x² আগে কত আছে? 1, কিছু নেই মানে 1 আছে। এখানে x² আগে কত আছে? a, তাহলে হচ্ছে এই a = 1 হবে। আর এখানে bx, x এর আগে কত আছে? b, তাহলে এখানে x এর আগে কত আছে? -7, তাহলে এখানে b = -7 হবে। আর c এখানে প্লাস ধ্রুবক পদ বা মাইনাস ধ্রুবক পদ, c = কত? 3। তাহলে হচ্ছে বীজদ্বয়ের গুণফল আমরা জানি সূত্র। তাহলে এর মান কত পেলাম? 1 পেলাম, বি এর মান -7, c এর মান 3। তাহলে বীজদ্বয়ের গুণফল, তাহলে গুণফল সূত্রকে c/a, এই যে c/a, তাহলে c এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 1, 3/1 মানে 3। তো তাহলে আমরা বীজদ্বয়ের গুণফল কত পেলাম? 3 পেলাম। তাহলে অপশন নম্বর কত? অপশন নম্বর সি। এই হচ্ছে সি নাম্বার উত্তর। নম্বর 3 নম্বর অঙ্কটা, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? এই হচ্ছে একটা বৃত্ত, প্রথমে ছোট বৃত্ত যার হচ্ছে সেন্টার হচ্ছে এই পয়েন্টটা, আর তারপরে আরেকটা বৃত্ত, এই বৃত্তের হচ্ছে যার সেন্টারটা হচ্ছে এই পয়েন্টটা। তাহলে আমরা এখানে এই দুটা বৃত্ত কোথায় স্পর্শ করছে? এই যে এখানে স্পর্শ করছে, এখানে এই দিক যে এখানে স্পর্শ করছে পরিধিতে। তাহলে এখানে আমি একটা হচ্ছে স্পর্শক রাখলাম, তাহলে এখানে কয়টা স্পর্শক হলো? একটা। তাহলে এইখানে একটাই হলো, তাহলে উত্তর কি হলো? একটা হবে। তাহলে অপশন নম্বর এ। এবার বলছে নাম্বার 4, থিটা এর কোন মানের জন্য 5 + 4 থিটা এর বৃহত্তম মান কত হবে? এখানে নম্বর 4, 5 + 4 sin থিটা। আমরা এখানে যদি হচ্ছে 5 + 4, যদি আমরা থিটার জায়গায় যদি 90 ডিগ্রি বসাই তাহলে কি হয়? sin 90।
ডিগ্রি, তাহলে 5 প্লাস 4 ইন্টু 1, কারণ সাইন 90 হচ্ছে 1, এই সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে হচ্ছে কত হলো 5 প্লাস 4, 4 গুণন 1 4, তাহলে কত হলো 9। তাহলে আমরা হচ্ছে কত পেয়ে গেলাম, যেহেতু বলেছে মানে বৃহত্তম মান, আমরা হচ্ছে যে ছকটা শিখেছি তো সেখানে হচ্ছে কি আছে 0 ডিগ্রি মান আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মানটাই এখানে সব থেকে বেশি আছে। তাহলে এখানে আমরা হচ্ছে 90 ডিগ্রি মানটাই যদি বসাই, যে মানটা পাবো সেটাই সব থেকে বড় মান। তাহলে এখানে কত পেলাম, তাহলে হচ্ছে 9 পেলাম। তাহলে হচ্ছে উত্তর নম্বর কত, এ। তাহলে অপশন নম্বর এ হবে। বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8, তাদের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। আমরা দুটি গোলক দুটি আগে গোলক দুটির ব্যাসার্ধ ধরলাম, একটা ধরলাম R1 আর একটা বললাম R2 একক। তাহলে এদের আয়তন কত হবে 4/3 পাই R1 কিউব আর 4/3 পাই R2 তার কিউব ঘন একক। এবার তাহলে ওদের আয়তনের অনুপাত দেওয়া আছে কত 27:8, তাহলে হচ্ছে এই আয়তন আর এই আয়তনের অনুপাত করে দেবো 4/3 পাই R1 কিউব বাই হচ্ছে 4/3 পাই R2 তার কিউব সমান 27/8, এটা বলা আছে, এই 27/8 বলা আছে। তাহলে এখানে 4/3 কাটা গেল, পাই কাটা গেল, তাহলে এখানে R1 কিউব বাই R2 কিউব, তাহলে R1 বাই R1 তার হোল কিউব দিলাম, আর 27কে লিখলাম 3 তার কিউব, আর 8কে লিখলাম 2 তার কিউব। তাহলে এখানে এরপরে লেনে ফার্স্ট ব্র্যাকেটের পরে 3, ফার্স্ট ব্র্যাকেটের পরে 3, উপরে পাওয়ারটাই 3 বাদ দিলাম, তাহলে R1 বাই R2 কত হলো 3/2। এবার যেহেতু হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, বক্রতলের ক্ষেত্রফলে কী হয় R² আছে, তাহলে আমরা কী করবো, এই R1 বাই R2 কে এখানে সবার উপরে একটা 2 নিয়ে আসবো, ওটা স্কোয়ার, ওটা R1 স্কোয়ার R2 স্কোয়ার, এখানে মানে 3 স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে এখানে এবার লিখবো একটা করে 4 পাই যুক্ত করবো উপরে, এই যে এখানে 4 পাই, এখানে 4 পাই, কারণ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আছে 4 পাই R², এখানে R² জায়গায় হচ্ছে R1 স্কোয়ার আর 4 পাই R2 স্কোয়ার। তাহলে এখানে কত হলো, এখানে 3 স্কোয়ার মানে 9 আর 2 স্কোয়ার মানে 4, এই যে 3 স্কোয়ার মানে 9 আর হচ্ছে 2 স্কোয়ার মানে 4। তাহলে এখানে কত আসলো 9/4 মানে হচ্ছে কত 9:4। তাহলে এটা হচ্ছে উত্তর, অপশন নম্বর বি, অ্যান্সার নাম্বার বি। এর পরের অঙ্কটা, একটি চলকের তিনটির মান 4, 5, 7 ও তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1, p-2 হলে চলকটির যৌগিক গড় আবার বলছে কত 5.4 হলে এবার p এর মান বের করতে হবে। তাহলে আমরা একটা ছকের সাহায্য নেব, এটা xi হচ্ছে কত 4, 5, 7 আর fi এর মান হচ্ছে p-1, p+1, p-1, আর এখানে হচ্ছে xi fi মানে সরাসরি গুণ হবে, 4-এর সঙ্গে p-2 গুণ হয়েছে, 4 গুণ 1 হচ্ছে p-2, আর হচ্ছে 5-এর সঙ্গে p+1 গুণ হয়েছে, আর হচ্ছে 7-এর সঙ্গে কত গুণ হয়েছে p-1। তাহলে এখানে 4 গুণন p 4p, 4 গুণন 2 8 মাইনাস হবে এখানে 5 গুণন p 5p, 5 গুণন 1 5, তাহলে 7 গুণন 1 7p, 7 গুণন 1 7 গুণন p 7p, 7 গুণন 1 7p। এবার যৌগিক গড়ের সূত্রটা কি আছে, সামেশন fi xi, অর্থাৎ এই যে fi xi কে fi দিয়ে ভাগ করে দেবো, তাহলে fi xi বাই fi সমান এটা যৌগিক গড় বলা আছে 5.4 আমি লিখলাম। তাহলে fi xi এর মান বসালাম কত 16p - 10, আর নিচে fi এর মান কত, fi এর মান হচ্ছে 3p - 2, এটা করতে আসলো। এখানে হচ্ছে সবগুলো যোগ করা হয়েছে, 4 আর 5 9, 9 আর 7 কত 16p, আর এখানে -8 আর -7, 8 7 কত 15, মাইনাসে মানে প্লাস চিহ্ন হয়, -15 থেকে 5 বাদ দিলাম 10 হচ্ছে, চিহ্ন হচ্ছে বড় সংখ্যার চিহ্ন আসছে মাইনাস। এখানেও তাই যোগ করা হয়েছে, একটা পি, দুইটা পি, তিনটা পি, 3p, আর এখানে মানে +1 - কাটানো গেছে, -2 হয়েছে। তো তাহলে এখানে কি আসলো fi xi বাই হচ্ছে fi সমান 54। তাহলে
কত আসলো যেখানে 51 না মানে 5.4 সরি 5.4 দিয়ে এখানে এসে 1 ধরলাম, এখানে গুণ করলাম 5.4 ইন্টু কত 3 5.4 ইন্টু 3 3 গুণ 4 3 4 12 2 হাতে 1 3 5 15 1 16 অর্থাৎ কত 16.2 এখানে 16.2 পি আর হচ্ছে 5.4 ইন্টু 2 এই যে 5.4 ইন্টু 2 2 গুণ 4 4 গুণ 8 5 গুণ 2 গুণ 10 এটা হচ্ছে 0.8 10.8 এটা হলো 10.8 তাহলে এই যে এটা 10.8 আর এদিকে 1 দিয়ে 16p কে গুণ করলে 16p আর হচ্ছে 1 দিয়ে 10 কে গুণ করলে 10 এবার কী করবো পিগুলো এক পাশে নেবো এদিকে আছে হচ্ছে 16.2p আর এখানে আছে হচ্ছে 16.b সমান সমানের ডান দিকে বাঁ দিকে আসলে মাইনাস হয় মানে প্লাস চিহ্ন চেঞ্জ হয় এখানে কি আছে মানে প্লাস তাই এখানে মাইনাস তাহলে হচ্ছে 16.2p থেকে 16 বাদ 16 বাদ দিলে 0.2p থাকবে আর এখানে মাইনাস টেনটা আগেই ছিল আর এখানে কি আছে বাম পক্ষে মাইনাস 10.8 সমান সমান বেশ নিয়ে গেলাম মানে প্লাস 10.8 তাহলে হচ্ছে এটা আসলো তাহলে 10.8 থেকে 10 বাদ দিলে কত আসবে 0.8 এবার তাহলে পি সমান সমান 0.8কে 0.2 দিয়ে ভাগ করবো এখানে যে 0.8কে 0.2 দিয়ে ভাগ করা হয়েছে এখানে পয়েন্ট উঠে এক বসলো আর এক ঘরের জন্য একটা শূন্য আবার গুণ হলো পয়েন্ট উঠে এক বসলো এক ঘরের জন্য একটা শূন্য হলো শূন্য শূন্য কাটলাম তাহলে 2 দিয়ে আর কে 4 দিয়ে 8 তাহলে পি এর মান কত আসলো 4 আসলো এবার 2 এর দাগের অঙ্ক 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত এটা সরল সুদের অঙ্ক তাহলে আমরা হচ্ছে আসলটা হচ্ছে কত 180 টাকা সময়টা হচ্ছে কত 1 বছর আর সুদ আসল বলছে কত 198 টাকা এই যে সুদ আসল যদি 198 হয় তাহলে সেখান থেকে আসল বদলে কি সুদ পাওয়া যাবে তাহলে আমাদের আর এর মান বের করতে বার্ষিক সুদের হারটা কি করতে হবে বের করতে হবে আমরা এখানে লিখলাম আসল হচ্ছে 180 টাকা সময় হচ্ছে 1 বছর সুদের হার 8% তাহলে হচ্ছে সুদ আসল এই সুদ আসল এখানে বলা আছে 198 টাকা তাহলে সুদটা কী হবে 198 থেকে 180 টাকা বাদ দিলে পরে কত হবে 18 টাকা গেল তাহলে আমরা একটা সূত্র জানি I = PTR/100 I = PTR/100 তাহলে পি এর মান কত 180 আর টি এর মান 1 আর আর এর মানটা বের করতে হবে আর এটা হচ্ছে 100টা হচ্ছে সূত্রের 100 আর এখানে আই এর মান কত আই এর মান হচ্ছে এই যে 18 তাহলে আই এর মান হচ্ছে 18 বসালাম তাহলে এখানে এই 180 একটা শূন্য আর 100 একটা শূন্য কাটা গেল তাহলে এখানে 18 আছে এখানে 18 আছে 18 কাটা উপর উপরে কাটা যায় তাহলে এখান থেকে এটা কত আর এর সঙ্গে 1 গুণন হবে আর গুণন 1 আর এই 1 এর সঙ্গে 10 গুণ হবে 10 তাহলে কি হচ্ছে আর সমান সমান কত 10 তাহলে 8% সমান সমান 10% তাহলে শূন্যস্থানে উত্তর লিখে দেবে 10%। এর পরের অঙ্কটা a স্কোয়ার বিসি ও B4BC এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে আমরা জানি তিনটা সংখ্যা যদি কি হয় সমানুপাতিতে থাকে a b c তাহলে ওদের মধ্যে সূত্রটা কি হয় a/b সমান সমান b/c তা এই সূত্রটা ইউজ করব তাহলে এখানে প্রথম পদ বলছে a স্কোয়ার বিসি দ্বিতীয় পদ x এর মানটা বের করব আর হচ্ছে কত b4bc তাহলে কি হবে একবার হচ্ছে a স্কোয়ার বিসি x হবে আর একবার x bc 4bc হবে তাহলে অনুপাত মানে ভাগ করে দিলাম a স্কোয়ার বিসি বাই x সমান সমান x বাই হচ্ছে 4bc তাহলে x গুণ x করে x স্কোয়ার এদিকে গুণ করতে হবে a স্কোয়ার b গুণন b স্কোয়ার c গুণন c স্কোয়ার তাহলে এখান থেকে x স্কোয়ারটা স্কোয়ার উঠে গিয়ে কী হবে সমান সমান প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে a স্কোয়ার bc হবে এবার এখানে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ারকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে তার পরে দিলাম 2 উপরে হোল স্কোয়ার তাহলে এবার এই স্কোয়ারের সঙ্গে এই রুটটা যাবে চলে তাহলে এখানে কত হলো x = প্লাস মাইনাস a b c উত্তর লিখে দেবে প্লাস মাইনাস a b c লিখে দেবে এখানে এরপরের অঙ্কটা tan থিটা cos 60 ডিগ্রি সমান √3/2 হলে sin থিটা -15 ডিগ্রি কত
মানে ট্যান থিটা গুণন কস 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি মান জানি ছক থেকে, সমান √3/2 বলছে, তাহলে কস 60 ডিগ্রি মান কত, হাফ হাফ বসালাম। তাহলে হচ্ছে এই হাফটা কি হলো, এই হাফটা আর এখানে লেখা হয় নাই, এই হাফটা হচ্ছে ডান দিকে গিয়ে উল্টে গিয়ে গুণ হইলো, 2 গেল উপরে আর 1 আসলো নিচে, তাহলে এই 2 2 কাটা গেলো, তাহলে কি √3। এবার তাহলে ট্যান থিটা সমান √3, আবার হচ্ছে √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রি মান, তাহলে আমি সেটা লিখলাম 60 ডিগ্রি। তাহলে এখানে ট্যান কাটা গেলো, ট্যান কাটা থিটার মান কত 60 ডিগ্রি। তাহলে এখানে এই যে যার মান বের করতে বলছিল সাইন থিটা মাইনাস কত 15 ডিগ্রি, তাহলে হচ্ছে থিটার জায়গায় 60 ডিগ্রি বসালাম, তাহলে 60 - 15, তাহলে 60 থেকে 15 বাদ দিলে 45, তাহলে 45 ডিগ্রি মান হচ্ছে কত 1/√2। বাস। এবার নম্বর 4, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ, এটা স্থূলকোণ হবে। এবার এরপরের অঙ্কটা 5 নম্বর, এই যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যমা, এই সংখ্যাগুলোকে আমরা কি করব, আগে ছোট থেকে বড় হিসেবে সাজাবো। প্রথমে সব থেকে ছোট 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, তারপরে 11, দুইটা আছে পাশাপাশি লিখলাম, তারপরে 13, তারপরে 15, তারপরে 16। এবার এখানে গুনবো কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা পদ থাকার জন্য আমরা লিখবো n = 9। তো তাহলে n = যখন 9 হলো, 9টা কি হচ্ছে অযুগ্ম। তাহলে হচ্ছে এবার যদি অযুগ্ম হয় তাহলে অযুগ্ম সংখ্যার হচ্ছে কি হয়, মধ্যমাটা কি হয়, ওই n+1/2 তম পদ। এবার তাহলে n এর মান কত 9 বসাবো, 9 + 1 হচ্ছে কত 10, 10/2, দুইটা সূত্রের 2, তাহলে 2 দিয়ে 10 কাটো, 5 × 10 5, তাহলে এখানে কি হলো 5তম পদ। তাহলে 5তমতে যে সংখ্যাটা আছে সেটাই হবে মধ্যমা। তাহলে কী হলো 5তমতে কী আছে, 1 2 3 4 5, 5তমতে হচ্ছে 11 আছে, তাহলে 11টা কী হবে মধ্যমা হবে। তাহলে তোমরা এখানে 11টা মধ্যমা লিখে দেবে, এই যে এখানে 11টা মধ্যমা লিখে দেবে। নাম্বার 5, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তনটা কি হবে। এখানে যেহেতু নিরেট গোলকটা গলাইছে, তাহলে নিরেট গোলকটা গলিয়ে কী করছে, লম্ব বৃত্তাকার চোঙ করছে। লম্ব বৃত্তাকার চোঙ করলে কী হবে, এখানে গোলক আর চোঙের আয়তনটা কী হবে, সমান হবে। তাহলে গোলক বলছে আগেরটা আর চোঙ বলতে পরে যেটা তৈরি করা আছে, তাহলে কারণ গোলক দিয়েই হচ্ছে চোঙ তৈরি করা আছে, তাহলে সেক্ষেত্রে কি দুটার আয়তন সমান হবে। এরপরে নম্বর 3 নম্বর, সত্য মিথ্যা। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে কিনা, সেটা সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। তাহলে আমাদের এখানে সরল সুদ বের করবো, চক্রবৃদ্ধি সুদ বের করবো কি দিয়ে, আসল হচ্ছে 100 টাকা, আর এখানে সুদের হার কত 10%, সময় হচ্ছে 1 বছর। তাহলে আমি এগুলো লিখলাম। প্রথমে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি, আসল হচ্ছে কত 100 টাকা, সময় n, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়কে n লেখা হয়, n = 1 বছর, সুদের হার 4% = 10%। তাহলে সবৃদ্ধি মূল হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এইভাবে লেখা যায়, p × 1 + r/100n। তাহলে হচ্ছে p এর মান কত 100, এই যে p এর মান 100, 1 + r এর মান কত 10 বাই হচ্ছে 100 n এর জায়গায় কত 1 বসালাম, তাহলে 0 0 কাটলাম। তাহলে এখানে কত আসলো, এখানে 1/10 একবার লসাগু করলাম, তাহলে 10 × 1 10 হচ্ছে উপরে 1, তাহলে কত হলো, এখানে 10 আর 1 11/10। এবারে 0 0 কাটলাম, তাহলে কত আসলো, তাহলে 10 × 11 110। তাহলে 110টা কি আসলো, সবৃদ্ধি মূল। তাহলে 110টা যখন সবৃদ্ধি মূল হবে তখন সুদটা কী হবে, তাহলে সুদটা হবে 110 বিয়োগ 100 ছিল আসল, তাহলে 110 বিয়োগ কত আসল, কত হলো 10 টাকা। তাহলে এটা থাকলো, এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। আবার সরল সুদের ক্ষেত্রে আসলটা হচ্ছে কত 100, সময়টা হচ্ছে t = 1 বছর, সুদের হার কত 10%। তাহলে আমরা সূত্র একবার সরল সুদের ক্ষেত্রে একবারে হচ্ছে সূত্রে পেয়ে যাই, I = PTR/100।
তাহলে হচ্ছে বি এর মান হচ্ছে কত 100, টি এর মান 1, আর এর মান কত 10। তাহলে এখানে কাটবো আর কি, এই 100-র সঙ্গে 100 কাটলাম, তাহলে 10 থাকলো। তাহলে অর্থাৎ এখানে হচ্ছে কি পেলাম, সুদটা পেলাম হচ্ছে 10 টাকা, আর আগেও পেয়েছি 10 টাকা। তাহলে সমান কি হলো, এখানে সুদের পার্থক্য, এবার 10 থেকে 10 বাদ দিলে কত, 0 হবে। কিন্তু এখানে হচ্ছে কি আছে, 10 থেকে 10, সুতরাং সুদের পার্থক্য একটু লিখলাম, সুদের পার্থক্য কি 10 বিয়োগ 10 কত, 0। কিন্তু ওরা বলেছিল যে সুদের পার্থক্যটা নাকি 1 টাকা হবে, তো সেই জন্য কেসটা মিথ্যা কেস। এবার নম্বর 2 নম্বর, এস বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার এবং সিআই ইস টু বি স্কোয়ার, এর যৌগিক অনুপাত 1:1 হবে কিনা, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। এবার আমি লিখলাম এ বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার, সিআই ইস টু বি স্কোয়ার। তাহলে এখানে যেগুলো দাগ দেওয়া আছে, যৌগিক অনুপাত কী করতে হয়, প্রথম পদ এই যে এটা, এই অনুপাতের, এই যে এই অনুপাতের প্রথম পদ কি এ বি, এই অনুপাতের প্রথম পদ কি বিসি, এই অনুপাতের প্রথম পদ কি সিএ। তাহলে প্রথম পদগুলো আগে কী করতে হবে, গুণ করতে হবে, এ বি গুণন বিসি গুণন সিএ, এই যে এ বি গুণন বিসি গুণন সিএ ইস টু, এই একটা ইস টু দিতে হবে, কারণ সবগুলো হচ্ছে মিলে হচ্ছে কী করবো, যৌগিক অনুপাত করবো। তারপরে পরের পদগুলো, এই যে সি স্কোয়ার লিখেছি গুণন এ স্কোয়ার গুণন বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে কয় জায়গায় আছে, এ এখানে আছে, এখানে আছে 2 জায়গায়, তাহলে এ স্কোয়ার গুণ হিসাবে বি এখানে আর এখানে, তাহলে বি স্কোয়ার, সি এখানে আর এখানে সি স্কোয়ার ইস টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে অনুপাতের জন্য কী লিখলাম, বাই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কাটাকাটি দিয়ে গেলো 1 আসলো, তাহলে 1:1 হলো। এবার মানে cos 36 ডিগ্রি এবং সাইন 54 ডিগ্রির মান সমান হবে কিনা। আচ্ছা, cos 36 ডিগ্রি লিখলাম, সাইন 54 ডিগ্রি লিখলাম। এই সাইন 54-এর জায়গায় কি লিখলাম হচ্ছে 90 থেকে 36 ডিগ্রি বাদ দিলাম। 90 থেকে 36 ডিগ্রি বাদ দিলে কত হবে, 54 ডিগ্রি হবে। তোমরা একটু মানে বিয়োগ করে দেখবে। তাহলে হচ্ছে 54 জায়গায় লিখলাম হচ্ছে 90 বিয়োগ 36। আবার এখন পড়বো সাইন 90 মাইনাস থিটা, এটা মানে কি কস থিটা। তাহলে হচ্ছে কস হচ্ছে 36 ডিগ্রি, তাহলে এটাও 36 ডিগ্রি, কস 36 ডিগ্রি, অর্থাৎ সাইন হচ্ছে 54 মানেই হচ্ছে কস 36 ডিগ্রি, আর এটা তো কস 36 ডিগ্রি, তাহলে এটা সমান আছে। তাহলে সেক্ষেত্রে কী হলো, দুই ক্ষেত্রে সমান। তো তাহলে কী বলবো, তাহলে কস 36 ডিগ্রি এবং সাইন 54 ডিগ্রি দুটোর মান সমান, তাই হচ্ছে কিছু সত্য হলো। এবার বলছে দুটি সদৃশ ত্রিভুজ কি সর্বদা সর্বসম। দুটো ত্রিভুজ নিলাম, এখানে এ বি সি একটা ত্রিভুজ, আর হচ্ছে ডি ই এফ একটা ত্রিভুজ। তাহলে এখানে লিখবো এ বি বাই, যদি এ বি বাই কী হয় ডিই, আর হচ্ছে বিসি বাই ই এফ, এবং হচ্ছে এসি বাই কত ডি এফ হয়। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এরা এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম, এই যে সর্বসম এরকম হবে। বাট আমরা দেখতে পাচ্ছি এবির সঙ্গে ডিএফ সমান না, অর্থাৎ নট ইকাল টু, আর বিসির সঙ্গে ইএফ সমান না, অর্থাৎ হচ্ছে কি নট ইকাল টু, আর হচ্ছে কি এবির সঙ্গে হচ্ছে ডিইটা সমান না, অর্থাৎ নট ইকাল টু। তাহলে এরা কি হচ্ছে, সর্বসম হচ্ছে না। কিন্তু ওরা কি বলেছিল, সদৃশ ত্রিভুজ হলেই নাকি সর্বসম হবে। তাহলে কেসটা কী হলো, মিথ্যা কেস হয়ে গেলো, বাস মিথ্যা কেস লিখে দেবে। কোনো বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধ কত 3 একক হবে। এই অঙ্কটা একটু করি। গোলকের ব্যাসার্ধটা আমরা ধরে নেব r একক। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে, 4πr² বর্গ একক। যদি যদি এ হয় আর কি ব্যাসার্ধ হয়, তাহলে হচ্ছে ক্ষেত্রফলটা কত হবে, 4πr²। এবার আয়তনের সূত্র, আয়তনের হচ্ছে গোলকের আয়তনের সূত্র হচ্ছে কি 4/3πr³ ঘন একক। এই যে এটা একটু লিখবে। তাহলে আবার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর আয়তনের ক্ষেত্রফল হচ্ছে কত, 4/3πr³। ওরা বলছে দুইটাই নাকি সমান। তাহলে কী হবে, 4/3πr³ সমান 4πr²। এই যে 4/3
4/3 পাই আর কিউব সমান সমান হচ্ছে 4/r²। তাহলে লিখলাম, তাহলে 4/3 এই 4-এর সঙ্গে এই 4 কাটা গেল, উপরে কাটা যায়। এবার আমি কী করবো, এখানে পাই আর পাই কাটা গেল, আর তাহলে হচ্ছে এখানে আর কিউব থাকলো, আর এখানে r² নিচে লিখলাম, আর এখানকার 3টা মানে গুণ করে ডান দিকে উপরে নিয়ে গেলাম। কত? 3, ওকে 3। তার মানে এবার এইখানে আছে r², উপরে আছে r³। তাহলে এই r²-এর সঙ্গে r³ কাটলাম, তাহলে একটা আর থাকবে। তাহলে এখান থেকে r = 3। তাহলে উত্তর এটাই বলছিল, 3 এককই বলছিল। তাহলে কেসটা সত্য কেস হয়ে গেল। এবার 5 2 4 3 5 2 5 2 5 2 তত্ত্বের সংখ্যাগুরু মান কত হবে? এখানে সংখ্যাগুরু মান হচ্ছে কত? 2 আছে। এই 2টা হচ্ছে সত্য হবে না মিথ্যা হবে? এবার এখানে দেখো 2 হচ্ছে 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায় আছে 2। আবার 5ও দেখো 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়। অর্থাৎ 2ও আছে 4টা, আর হচ্ছে 5ও 4টা। তো 2 জায়গায় দুটো সমান হওয়ার জন্য এখানে সংখ্যাগুরু মান, এই তত্ত্বের সংখ্যাগুরু মান থাকবে না। কিন্তু ওরা বলেছিল সংখ্যাগুরু মানটা নাকি 2 হবে। তো তাহলে হচ্ছে এই কেসটা হচ্ছে কী হলো? মিথ্যা হলো। ধন্যবাদ অনেকক্ষণ আমার অঙ্কগুলো দেওয়ার জন্য। এরপরের অঙ্কগুলো পরের ভিডিওতে দিব। তোমরা আমার চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের শেয়ার করো। প্রতিদিন অঙ্ক পাবে এবং হচ্ছে তাই এরপরের অঙ্কগুলো আমি বড় অঙ্ক ধরব। ধন্যবাদ সবাইকে।